নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বির পর কিন্তু খোঁচা দেয়া কেউ কাউকে ছাড়ছে না। তো সেগুলো নিয়েও কি আপডেট রয়েছে, আইএসএল নিয়ে কথা বলা রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা বলি কালকের ম্যাচ নিয়ে, যেখানে নর্থ ইস্ট তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার সঙ্গে। তো নর্থ ইস্টের ক্ষেত্রে নর্থ ইস্টের হেড কোচ জুয়ান কিন্তু ছিল না কালকে, কারণ আগের ম্যাচে পাঞ্জাবের সঙ্গে ম্যাচে কিন্তু রেড কার্ড দেখেছিল, তাকে কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। তো নর্থ ইস্ট শুরুটা ভালো করেছিল, বেশ অ্যাটাক করছিল, কিন্তু এফসি গোয়া তারাও কিন্তু পুরো মাঝমাঠ ডমিনেট করে খেলছিল। মাঝমাঠটা কিন্তু দারুণ দারুণ হচ্ছিল। কার্ল ম্যাকিউয়ের কথা বলতে হয়, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ব্রিলিয়ান্ট খেলেছে এবং পুরো মাঝমাঠ কিন্তু দখল করে খেলেছে। তার সাথে সাথে কার্ল ম্যাকিউয়ে তোমাদের বলেছিলাম 3টে ইয়েলো কার্ড রয়েছে, আর একটা যদি ইয়েলো কার্ড এই ম্যাচে পায় তো পরবর্তী ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু কার্ল ম্যাকিউ থাকবে না। তো কার্ল কিন্তু একটা ইয়েলো কার্ড পেয়ে গেছে। তো আইএসএল এর নিয়ম অনুযায়ী কিন্তু পরবর্তী ম্যাচে কার্ল ম্যাকিউ খেলবে না। এটা কিন্তু গোয়ার জন্য একটা চিন্তার কারণ হবে, আর ইস্টবেঙ্গলের জন্য একটা সুখবর হবে, কারণ ইস্টবেঙ্গলের যেরকম মাঝমাঠের অবস্থা, তো সেখানে খুবই খারাপ অবস্থা। সেখানে কার্ল ম্যাকিউয়ের মতন প্লেয়ার গোয়াতে না থাকলে অন্তত কিছুটা হলেও তাদের মাঝমাঠ দুর্বল হবে। আর যদি পুরো খেলা নিয়ে কথা বলি, মোহাম্মদ ইয়াসির কিন্তু প্রথম গোলটা করেছে 65 মিনিটের মাথায়। হ্যাঁ, কিছুটা ডিফ্লেক্ট বল ছিল, সেখান থেকে গুরমিতের কিছু করার ছিল না, সেখান থেকে গোল হয়ে যায়। এবং জিতিন এমএস যে কিন্তু অ্যাসিস্ট করছিল, 5-5টা অ্যাসিস্ট ছিল, গোল ছিল না, সেই জিতিন কিন্তু গোল করেছে 76 মিনিটের মাথায়। এবং আলাদিন যে পাসটা বাড়িয়েছিল ওখান থেকেই ভাই গোল হয়ে গেছে। দারুণ কিন্তু ফিনিশিং জিতিনের কাছ থেকে দেখতে পাই। আলাদিনের আরও একটা গোলের ক্ষেত্রে অবদান, এবং আলাদিন যা পারফরমেন্স করছে, আউটস্ট্যান্ডিং প্লেয়ার এবং একজন টিম ম্যান, যেরকমভাবে অপোনেন্ট প্লেয়ারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, বারবারই সন্দেশের সঙ্গে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছিল, কিন্তু একটা সেই স্পোর্টসম্যান স্পিরিট সেটা কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছিল। তো ওভারঅল কিন্তু কালকে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, এবং এই ম্যাচটা ড্র হয়ে যাওয়ায় কিন্তু মোহনবাগান অনেকটা সুবিধা পেল। 15 ম্যাচে 35 পয়েন্ট, তো পয়েন্টের লিড কিন্তু অনেকটাই তারা বাড়িয়ে রেখেছে 8 পয়েন্ট বেঙ্গালুরু বা গোয়ার থেকে। তো এটা কিন্তু একটা খুব ভালো রেকর্ড। কিন্তু পরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে যদি জামশেদপুরকে হারিয়ে দিতে পারে তো মোহনবাগান কিন্তু বলতে গেলে এক প্রকার চ্যাম্পিয়নের দোরগোড়ায় তারা চলে যাবে। তো জামশেদপুর যদি পরের ম্যাচে মোহনবাগানকে একটা বেগ দিতে পারে তাহলে কিন্তু আবার লড়াই জমবে, তা না হলে লিগ শিল্ড এক পেসে হতে চলেছে। তো সেই ম্যাচটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। তার সাথে সাথে যদি আজকে আমরা কথা বলি, মোহামেডান তারা ঘরের মাঠে খেলবে চেন্নাই এফসির সঙ্গে। আর মোহামেডান লাস্ট 3টে ম্যাচে খুব ভালো করেছে। চেন্নাই লাস্ট 2টো ম্যাচে কিন্তু তারা একদম ছন্ন ছাড়া ফুটবল খেলেছে এবং লাস্ট ম্যাচটা ড্র করে আসছে। তো সেক্ষেত্রে মোহামেডান চাইবে যে চেন্নাইকে হারাতে, কিন্তু ম্যাচের আগের দিন যেরকম ঘটনা দেখলাম যে প্লেয়াররা স্যালারি পাচ্ছে না, কিন্তু তাদের মোটামুটি বলা হয়েছে যে তারা খেলুক, তাদের স্যালারি কিন্তু খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। তো সেই সব ভুলে যদি প্লেয়াররা ভালো খেলে, যেরকমভাবে লাস্ট 3টে ম্যাচে খেলেছে, তাহলে কিন্তু ঘরের মাঠে আজকে জয় আসার সম্ভাবনা রয়েছে। চেন্নাই ভালো দল, কিন্তু এমন দল নয় যে তাদের হারানো যায় না, তো হারানো যায়, তো সেই দিকে আমাদের নজর থাকবে। খুব ভালো একটা ম্যাচ কিন্তু আমরা আজকে দেখতে পাবো। তো মোহামেডান এবং চেন্নাই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, তোমাদের কালকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছু মিটিং রয়েছে, সেখান থেকে কিছু আপডেট হয়তো আসবে। তো কালকে সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু ওই যে রেফারিদের নিয়েই মূলত প্রশ্ন, যে বারবারই রেফারির শিকার হচ্ছে ইস্টবেঙ্গল, এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে। ভালো কথা হোক, কিন্তু আখেরে লাভ কিছু হবে না, সবই সিস্টেম, সবই একদম প্ল্যান মাফিক করা। আইএসএল একটা সার্কাস লিগ, এটা কিন্তু মোটামুটি খালি চোখেই দেখা যায়। তো কিছু করার নেই, যেরকম চলছে চলুক। তো এই নিয়ে কিন্তু কালকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তারপর কিন্তু যে ইস্টবেঙ্গল শুধু বলবে সেরকমটা নয়, মোহনবাগানের তরফ থেকেও দেবাশিস দত্ত কিন্তু ইস্টবেঙ্গলকে বেশ খোঁচা দিয়েছে। তো সেক্ষেত্রে সে জানিয়েছে যে ওদের আইএসএল খেলার যোগ্যতা নেই। যদি কেউ মাধ্যমিক পাস না করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে কী অবস্থা হয় সেটা ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের বছর আমরা আইএসএল খেলছি,
তবে আই লিগে কোনো রকমভাবে না জিতে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, তাদের অবস্থা ওরকমই হচ্ছে, তোদের পারফরমেন্সেই সেটা বোঝা যাচ্ছে। ইস্টবেঙ্গল কর্তাদের উচিত অজুহাত না দিয়ে আগামী মরশুমে ভালো দল গঠনে জোর দেওয়া উচিত। তো দল গঠন তো ইস্টবেঙ্গল ভালো করেছে, কিন্তু তোমাদের যেরকমটা বলেছিলাম যে রেফারি ঠিকঠাক ইস্টবেঙ্গল ম্যানেজ করতে পারেনি আইএসএলের জন্য। আইএসএলটাই এরকম হচ্ছে, কারণ গত বছরে আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল রানার্স আপ হয়েছিল। গত সিজনের কথা, এই সিজনেও ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ভালো খেলছিল, কিন্তু এই একটা ম্যাচ পরাং করে কলকাতার জায়গায় শিলংয়ে নিয়ে গিয়ে ঘেঁটে দেওয়া হলো ব্যাপারটা। তো এরকম একটা ব্যাপার চললো। তাছাড়া যদি আমরা এএফসি টুর্নামেন্ট বলি, ভালো করেছে ইস্টবেঙ্গল। যদি আমরা গত সিজনের সুপার কাপ নিয়ে কথা বলি, ভালো করেছে। তো ওভারঅল আইএসএলেই কিন্তু ভোগান্তি হচ্ছে, কারণ আইএসএল একটা সার্কাস লিগ, এটা মেনে নিতে হবে। এই নিয়ে মোটামুটি দুই প্রধানের দুই কর্তাদের মধ্যেই বেশ কথা কাটাকাটি এখন চলছে। এটা কিন্তু চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আখেরে সিস্টেমের কোনো পরিবর্তন হবে না, কারণ রেফারি তারা একদম যা সিদ্ধান্ত দেবে তাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত, তার উপর কোনো রকম কথা হবেই না। শুধুমাত্র এবছর একটা ক্ষেত্রেই দেখলাম ওই আসির আক্তারকে মানে সরাসরি লাল কার্ড দেওয়াটা প্রত্যাখ্যান করা হয়েছিল, তাছাড়া কিছুই নয়। তো মানে ওই যে রেফারিদের যিনি হেড, তাকে যখন জিকসানের ব্যাপারটাকে নিয়ে জানা হয় যে জিকসান এবং ডিয়াগো মরিসিওর যে ব্যাপারটা, জিকসানকে আর একটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে রেফারি আবার বলেছিল হ্যাঁ সেক্ষেত্রে রেফারি সেই মুহূর্তে ভুল ছিল। আরে ভুল ছিল তো পরবর্তী সময় তো ইয়েলো কার্ডটা তুলে নেওয়া যেত, সেটা তো হয়নি। পরের ম্যাচ তো জিকসানকে সাসপেন্ড রাখতেই হয়েছিল। তো এইগুলো নিয়ে চলতে হবে, কিছু করার নেই, এগুলো এরকমই হবে, এর বেশি কিছু হবে না। আর ভিএআর টিআর ভুলে যাও, ওসব আসছে না, ওই সব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। তো এরপর একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারে কিন্তু পরের বছর আইএসএলে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা সকলেই চেনো, 29 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা স্ট্রাইকার রবসন রবিনো। বর্তমানে কিন্তু তার ব্রাজিলের ক্লাবে সে কন্ট্রাক্টেড রয়েছে, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে বেশ কিছু আইএসএলের ক্লাব রবসন রবিনোকে নেবার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরের বছর যেটা সামার ট্রান্সফার উইন্ডো, সেখানে কিন্তু রবসন রবিনো আইএসএলে আসতে চলেছে। বাংলার কোনো ক্লাবেরও নজর রয়েছে, এছাড়া অন্যান্য ক্লাবেরও নজর রয়েছে শোনা যাচ্ছে। তো দেখা যাক, রবসন এলে তো একটা ভালো সাইনিং হবে, কারণ ইন্ডিয়াতে সে যখন যেটুকু ম্যাচ খেলেছে ভালো খেলেছে, এবং বসুন্ধরার হয়তো দারুণ পারফরমেন্স ছিল। তো এই গোল মেশিন যে দলেই আসবে সেই দলেরই কিন্তু শক্তি অনেকটা বাড়বে, তো সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।